শান্তিপুর স্টেশনের অন্যতম একটা লুক নিয়ে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত দিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। বন্ধুরা, শুভজিৎরা কথা দিয়েছিল ওরা তোমাদেরকে দেখাবে, তো হলো না, আমি দেখিয়ে দিলাম। চলে এলাম গন্তব্যস্থলে, যেখানে আমরা আসার কথা ভেবেই এসেছি। হচ্ছে এটা দিগনগর আর কৃষ্ণনগরের ঠিক মিডিল পজিশনে একটা রাঘবেশ্বর মন্দির আছে। সেই মন্দিরের শিবের স্নান উপলক্ষে আমরা এসেছি বাবার বাড়ি। শুভজিৎ কথা দিয়েছিল ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিট করে তোমাদের সামনে উপস্থাপনা করবে, কিন্তু পারলো না লজ্জায়। আমরা সন্ধ্যাবেলা করে চলে এলাম রাঘবেশ্বর মন্দির। এই মন্দিরের অনেক অনেক গুণ আছে, যে গুণগুলো বলে বোঝানো যাবে না। বন্ধুরা, নদিয়ার অন্যতম একটা মন্দির, যেখানে 30 থেকে 35 হাজার দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা পবিত্র গঙ্গার জল নিয়ে এসে শিবের মাথায় অর্পণ করে। আমিও সেই উদ্দেশ্যে এসেছি। তো এইবার মন্দির থেকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে এলাম 34 নম্বর জাতীয় সড়কে। সেখানে ভাব দেখে বুঝতেই পারছো এখনকার দিনের উন্নত সবাই কত সুন্দর বেল ফুলের মালা, কাঁধে ব্যাগ, সাদা শাড়ি, কত সুন্দর সবাই লাইন করে সারিবদ্ধভাবে জল নিয়ে নিয়ে মন্দিরের দিকে রওনা দিচ্ছে। তবে হ্যাঁ, এবার অন্যরকম একটা ব্যাপার। অন্যান্যবার 12টার পর থেকে মন্দির খোলে, অ্যালাউন্স করে। এবার অ্যালাউন্স করছে আগেই খুলবে, কারণ এত জনগণ এসেছেন, মানে পুণ্যার্থীর ঢল নেমে গেছে। আর এই ঢল যে কত নেমেছে বন্ধুরা, তোমরা অবশ্যই দেখতে পাবে, স্কিপ করো না। অনুরোধ করছি শুভ আর জিতের তরফ থেকে, তোমরা ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো, একটা শিবকে নিয়ে যাচ্ছে, নিচে কিন্তু ঘটের মধ্যে জল রয়েছে। যতজন শিব টেনে নিয়ে যাচ্ছে ততজনের ঘটে জল রয়েছে। আর একটা বিষয় হচ্ছে, এই যে সবাই এক একটা করে এক একটা ধরনের বানিয়ে নিয়ে যাচ্ছে না, ঠিক এরকমভাবেই আজ থেকে 9 বছর আগে আমার শুভ আর জিৎ বাঁকের 2 পাশে বসেছিল, আর 2 পাশে 2টো জল ছিল। ওর মামারা মানত করেছিল ভাগ্নেরা সুস্থ সবলভাবে বড় হোক, ভালো থাকুক। অনেক ইতিহাসই তো ওদের পেছনে ছিল, যে কারণে ভাইরা সেই শান্তিপুর থেকে জল নিয়ে ওদেরকে বাঁকে করে নিয়ে এসে শিবের মাথায় জল দিয়েছিল। ঠিক একইভাবে আজকেও এখানে দেখলাম একটা 2 বছরের বাচ্চা, তার কোমরে ছোট্ট ছোট্ট 2টো ঘট গামছা দিয়ে বেঁধে দিয়েছে। তোমাদের ক্লিপটা দেখাতে পারলাম না, এর জন্য অনেক সরি বন্ধুরা। দেখছি গুটি গুটি পায়ে বাচ্চাটা ঘট নিয়ে চলে যাচ্ছে। যেই হাঁটতে পারছে না, তখন ওর বাবা কাঁধে নিয়ে নিচ্ছে। তো এবার আসল জায়গায় চলে এলাম। এখানে হচ্ছে আমার ভাই, মানে ভাইদের সব বন্ধুরা মিলে পোলাও রান্না করছে। কেন, ওই যে ভক্তবিন্দুরা আসছে তাদেরকে খেতে দেবে। আর আমরাও বাড়ির সবাই গুটি গুটি পায়ে এসে গরমে পাখার তলায় বসে পড়েছি, দেখো। আর এই রোডটা আমাদের বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে। তো খাবার তো দেবে দর্শনার্থীদের জন্য, সবাই ভিড় করেছে। আমার বড় ভাইও দেখো এখানে লাল গেঞ্জি পরে বসা, আর শুভজিৎ দেখো পোলাও তুলছে। আর শুভজিতের এত আনন্দ হয়েছে, ওরা এমনিতেই কাজ করতে ভালোবাসে, আর এখানে এসে কাজে মেতে গিয়ে ভীষণ ভীষণ আনন্দ করেছে, জানো তো বন্ধুরা। কোনো মতে ওদের বাড়িতে নিয়ে যেতে শেষ পর্যন্ত পেরেছিলাম না। যাই হোক, ঘটনাটা পরে তোমাদের বলছি। চলো সবটাই ঘুরিয়ে দেখি। একটার পর একটা চটি, মানে ক্যাম্প করা হয়েছে। এক জায়গায় বাউল গান হচ্ছে, এক জায়গায় খিচুড়ি, এক জায়গায় রসগোল্লা, কোনো জায়গায় ক্যাডবেরি, কখনো পার্ক। যার যা মনের বাসনা ছিল সবাই মানত করে করে রেখেছে, আর একটা করে এখন স্টল দিয়েছে। ওই যে পুণ্যার্থীরা জল নিয়ে যাচ্ছে তাদের সেবাতে দিয়ে দিচ্ছে। তো এই শিবিরে এসে আমারও মনে মনে হয়েছে যে মনেই থাক, যদি কখনো আমার মনের আশা পূরণ হয়, আমিও একদিন এরকম শিবির নিজের ইচ্ছেই খুলব। যাই হোক, তোমাদের আশীর্বাদ যদি থাকে তাহলে আমি এরকম শিবির নিজে একার দায়িত্বে খুলতে পারবো। এবার দেখো বয়স্ক মানুষরাও কেমন জল নিয়ে চলে যাচ্ছে। বন্ধুরা, আগে আমরাও অনেক গেছি, কিন্তু এখন না ভয় পাই, খুব ভয় পাই, তাই যায় না। আর এই আনন্দটা
উপভোগ করি। আর ভালো লাগছে না, অনেক রাত হয়ে যাচ্ছে, তাই বাড়ির দিকে চলে যাব বলে এই পথ দিয়ে যাচ্ছি। আর মন্দিরে তখন কত ফাঁকা ছিল সন্ধ্যায়, আর এখন কত রাত হয়েছে দেখেছো? প্রচুর রাত হয়ে গেছে। যেহেতু 1.5 কিলোমিটার, আর একটু বাউল গান শুনবো, এখানে ওখানে দাঁড়াবো, তাই বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম বন্ধুরা। চলো বাড়ির দিকে চলে যাই। শুভজিৎ এখানে থাকলো, যতক্ষণ না ওদের পোলাও শেষ না হবে ওরা যাবে না। আর মনে হচ্ছে যা ঢল নেমেছে, মোটামুটি রাত 2টোর মধ্যে শেষ হয়ে যাবে আশা করলাম। তো চলো বাড়ির দিকে চলে যাই। তারপরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে যদি পারি আবার বাউল গান শুনতে আসবো, এই টেন্ডেন্সি নিয়ে চলে আসলাম। ভাইকে বলে গেলাম ওদেরকে পাহারা দিস, আর ওদের বাবার ফোনটা ওদেরকে দিয়ে চলে গেলাম বন্ধুরা। তো দেখো ওরা শেষ পর্যন্ত কি করেছে জানো তো? শেষ পর্যন্ত একভাবে পোলাও তো দিয়েইছে। যখন রাত 3টে বাজে তখন ওরা বাড়িতে যাবে। এখন তো দুই পাশে ছেলেদের আর মেয়েদের এত লাইন, এদিকে প্রশাসন রয়েছে, ওদের কাছে স্বেচ্ছাসেবকের কার্ড নেই, কি করে বাড়ি যাবে? এই টেনশনে আমি বারবার ফোন করছি। আর এখানে আলোগুলো দেখেই, লাইটগুলো দেখে বুঝতে পারছো যে কেমন ভাবে বক্স বাজছিল, মানে মাটি শুদ্ধ কেঁপে যাচ্ছিল। ও যে কত সব গান আছে না, আমাকে সাইড দিও গো, কত সব একদম সুর করে করে গান হয় সে ভোলানাথের, সেই গানগুলো হচ্ছিল। কান যেন খুলে হাতে নামিয়ে নিতে মনে হচ্ছিল। সেই সময় আর কি করা যাবে, একটু আনন্দর সঙ্গে কানের মধ্যে আঙুল দিয়ে ওখান দিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে শুনছিলাম। যাই হোক, আর তোমাদেরকে পুরোটা অনুভব করাতে পারছি কি জানি না। আর একটা একটা করে বাঘ কেমনভাবে নিয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। একটু আগে চৌকোভাবে ফুল সাজিয়ে কত সুন্দর নিয়ে গেল। আর সেখানে দাঁড়িয়ে এত আনন্দ উপভোগ করার ইচ্ছে তো সকলেরই হয়, কিন্তু দাঁড়াতে দাঁড়াতে আর ভালো না লাগায় বাড়ির দিকে এই কারণেই চলে এসেছিলাম। আর এই ক্লিপগুলো সব কিন্তু শুভজিৎ রেখে দিয়েছিল বাবার ফোন থেকে, তাই তোমাদের যেভাবে পারলাম একটু শেয়ার করে দিলাম। আর এখানে শুধু এই খাবার খাবার আর জল দেওয়ার ভক্তই ছিল না গো, আরো কত মাতাল বন্ধুরাও ছিল যারা একটু আনন্দ করার জন্য ভোলানাথের সহপাঠী হয়েছিল। কেউ কেউ দেখছিলাম কোলকেও মাঝে মধ্যে একবার হুর হুর করে টানছিল। এটা হচ্ছে আনন্দ। ভোলানাথ এই জিনিসটায় খুশি, তো তার ভক্তরাও খুশি। এবার দেখো লাস্ট গামলা, মনে হচ্ছে যেন এপাশে একটা গামলা ছিল, কিন্তু ওদের মনের ইচ্ছা সারা রাত ধরে দেবে, তাই লাস্ট গামলা বলে কোনো প্রশ্ন হবে না। আবার এক গামলা বানাতে দিয়ে আসলো সব বন্ধুরা মেলে। শেষ পর্যন্ত ওদের 20 গামলা পোলাও করতে হয়েছিল জানো তো। মনের আশা পূরণ করতে পারিনি শেষ পেশ। লোকজন আসা বন্ধ করবে, তখন ওদের পোলাও বন্ধ করবে বলেছিল না, তাদের বাড়ি চলে যেতে হয়েছিল। যত অ্যারেঞ্জমেন্ট ছিল সব ফুরিয়ে গেছে যখন, তখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। আর রওনা দেওয়ার সময় কি করেছে জানো? যেখানে 4 মিনিট কি 5 মিনিট লাগে মোটর সাইকেলে বাড়ি যেতে, সেখানে 20 মিনিট ধরে ঘুরে যেতে হয়েছে ওদের। কেন? ওই যে নো এন্ট্রি, সেই ইতলা বাজার হয়ে অন্ধকার ভুরকুট্টির মধ্যে দিয়ে মামা আর ভাগ্নেতে বাড়ি গেছে। আর আমি তো ওপাশে আমাদের বাড়ি ছেড়ে লাইন চলে গেছে। চিন্তা করছি, বারবার ফোন করছি, ফোন ছেলেরা ধরে না। ওর বাবাও চিন্তা করছে, আমিও চিন্তা করছি কি হলো, কোথায় গেল, ফোন ধরে না কেন, ফোনটা কি হারিয়ে ফেললো? তারপরে দেখি কি জানো তো, অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। একদম শেষ মুহূর্তের লাইন দেখতে গেছি আমি, কাকি, বর্দি সবাই, দেখি ওরা মোটর সাইকেলে করে মামা ভাগ্নে 3 জন আসছে। সে কি আশ্চর্য ব্যাপার! তখন বাজে সম্ভবত মনে হয় 2:30 বাজে তখন, মানে যখন আমরা শুলাম তখন তো 4:30 বাজে, অতটা ঘড়ি দেখা হয়নি, তবে 2:30 মতো বাজে। তখন ওদের 20 গামলা পোলাও শেষ। তখন কি করবে? ওই সময় তো আর বাজারও খোলা নেই, কিছুও নেই। তখন ওরা চাটি বাটি সব গুছিয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। তবে হ্যাঁ বন্ধুরা, জানো তো, তোমরা শুনেছো কি জানি না, এই রাঘবেশ্বর মন্দির খুব আনন্দের একটা জায়গা। শ্রাবণ মাসে শ্রাবণী উৎসবে এটা খুব আনন্দ হয়। একটু আগে তোমাদের বলেছিলাম না যে এখানে শিবের ভক্ত যারা, তারা একটু টান মেরেছিল। ওই দেখো, নাচ দেখেই বুঝতে পারছো যে ওরা কোন টান টেনে নাচানাচি করছে। এটা একটা আনন্দের ব্যাপার, কিছু করার নেই। আর এবছরে না
ছেলেদের থেকে মেয়েরাই বেশি এসেছিল। সুন্দর লাগছিল বেশ। পায়ে সবার ঘুঙুর বেঁধে নিয়েছে, কাঁধে বাঁক, মাথায় বেলফুলের মালা। আর সব মেয়েরা ম্যাক্সিমাম সময় দেখছিলাম একই রকমের ড্রেস পরেছিল। আর দেখো কত সুন্দর বড় একটা শিব নিয়ে যাচ্ছে। এই শিবের মধ্যে বড় জল রয়েছে। এই জলটাকে কিন্তু লাইন দিতে হবে না। এই ক্লাবের ছেলেরা এদেরকে দেখেই তাড়াহুড়ো করে জায়গা ছেড়ে দেবে, ওরা তাড়াতাড়ি করে শিবের মাথায় জল ঢেলে দেবে। রাস্তাটার অবস্থা কি হয়েছে দেখেছো? আর এখানে সং সেজে বসে আছে সবাই। কেউ কেউ আবার এত সুন্দর সং সেজেছে, পুরো শিব একদম জটা পাকিয়ে বসে রয়েছে, ঢাক ঢোল পিটিয়ে, মানে মানুষ কিন্তু সং সেজেছে। এগুলো দেখতে দেখতে বেশ এত ভালো লাগছিল, বলার কথা না। এইবার ওই কালকের দিনে দেখো রাস্তার কি এই দেখো এখানে একটা শিব বসে আছে, এটা কিন্তু মানুষ, আর সেজে বসে আছে। আর ওই যে টান মেরেছে যারা, তারা সেই ধামাকা নাচ দিচ্ছে আর কি। কি করবে, অত ভিড়ের মধ্যে যেতে পারছে না। এখন কিন্তু অনেক রাত, তোমরা বুঝতেই পারছো, লোকের আনাগোনা কম। আর এদের ক্যাম্পের অবস্থা দেখো, পুরো চুপচাপ হয়ে গেছে, খাবার ফুরিয়ে গেছে, এখন গোছানো গাছানো চলছে, বাড়ির দিকে এখন রওনা দেবে। তাই এগুলো সব ভিডিও দেখেই আমি বুঝেছি, সেই জন্য যেটুকু পারলাম তোমাদের বোঝালাম। এই মামা ভাগ্নে রওনা দিল 34 নম্বর জাতীয় সড়ক। এটা হচ্ছে কৃষ্ণনগরের দিকে যাচ্ছে। কৃষ্ণনগর থেকে সামনে দুটো স্টপেজ পরে বা হাতে একটা রাস্তা আছে, যে রাস্তার মধ্যে অন্ধকার, কোনো লাইট পোস্টও নেই। আর আমাদের বাড়ি একটু গ্রাম এলাকাতেই। তা সেখান দিয়ে মামা ভাগ্নে রওনা দিল। এই যে রওনা দিয়েছে, পরে দেখো গিয়ে এইদিকে এই বাঘের ভয়ে কি জানো, ভূতের ভয়ে উঠলাম গাছে, আর ভূত পেলাম, বলল পেলাম কাছে, সেরকম অবস্থা ওদের হয়েছে। এরা এইদিকে নো এন্ট্রি, তাই এই দিক দিয়ে যাচ্ছে। তো চলো একটু দেখতে পাবে। একটুখানি পরেই সামনে একটা বড় পাহাড়, মানে এই দিককার লাইনটা গ্রামের মধ্যে দিয়ে গিয়ে 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 এই শেষ মাথায় এসে পড়েছে। মানুষের কি যে কষ্ট হয়েছে, শুধুমাত্র মশার কামড়ের জন্য, আর কিছু না। আমরা পাড়ার সবাই খুব পরিষেবা দিয়েছি। বাথরুমে আসা থেকে শুরু করে চা, বিস্কুট, মুড়ি খাবার দিয়েছি। তাদেরকে যতটা চেষ্টা করেছি বন্ধুরা। মর্টিনের যে ধূপকাঠিগুলো হয়, সেগুলোও কিনে দেওয়া হয়েছে। সবাই দেখো, এই দেখো লাইন দিয়ে দিয়ে বসে আছে। আর এখন কিন্তু এদের মোটরসাইকেলের আলোটা তোমাদের দেখানো যাচ্ছে। মামা ভাগ্নেতে বাড়িতে ঢুকছে। আমি বললাম যে তোরা এই দিক দিয়ে কোথায়? আমি তো আশ্চর্য হয়ে গেছি। আর আমি রাস্তায় সারা রাতই ছিলাম, 4টের সময় ঘরে গেছিলাম। কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সবাই সারি সারি দিয়ে বসে আছে, জল রেখে রেখে। একদম দেখো আমাদের বাড়ির সামনে এই যে স্কুল, আর এই দেখো নিচে মাদুর পেটে আমরা সবাই বসে আছি। তো এই যে আনন্দটা, এই আনন্দ আবার 1 বছর পরে পাবো। তো বন্ধুরা, শুভজিৎ যখন চলে এলো, আমারও এখন বাড়ি যাওয়ার পালা। আমার মাও ঘুমায়নি, দেখো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মশার অত্যাচারে সবাই তাল পাখা নিয়ে এসেছে, আর আমি পাখায় হাওয়া খাচ্ছি আর সবাইকে বলছি চলো বন্ধুরা।